রাত্রি ছিল আজকালকার দিনের মডার্ন বউ, অর্থাৎ সে হলো জেনজি বউ। কিন্তু তার শাশুড়ি মা রেখা দেবী সেকেলে প্রকৃতির মহিলা। সে জেনজি বিষয়টা কিছুতেই বুঝতে চায় না, তাই সে নিজের পরিবারের জন্য একেবারে সংস্কারী, শান্ত এবং সেকেলে বউ আশা করে। কিন্তু তার কপালে একেবারে বিপরীত প্রকৃতির বৌমা জোটে। কি ব্যাপার বৌমা, বেলা 11টা বেজে গেল, তুমি এখনো ঘুম থেকে উঠলে না কেন? বিয়ের পরের দিন থেকেই তুমি দেরি করে ঘুম থেকে ওঠা শুরু করে দিয়েছো। ওদিকে তোমার রান্নাঘরের প্রথম অনুষ্ঠান পালন করার জন্য আমি রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রেখেছি। শাশুড়ি মায়ের চিৎকার শুনে নতুন বউয়ের কোনো মতে ঘুম ভাঙে, আর তার প্রত্যেক দিনই এরকম বেলা করে ঘুম থেকে ওঠা অভ্যাস। তাই ঘুম থেকে ওঠার পর সে ঘড়ির দিকে তাকায়। কি ব্যাপার মা, এত তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে ডেকে দিলেন কেন? আমি প্রত্যেকদিন বেলা 12টার সময় ঘুম থেকে উঠি, আর আপনি আমার 1 ঘন্টা ঘুম কমিয়ে দিলেন। এবার যদি আমার চোখের তলায় কালি পড়ে তখন আমি কি করব? কি বলছো কি বৌমা, বেলা 11টা আবার কবে থেকে তাড়াতাড়ি হয়ে গেল? আর তুমি এরকম প্রত্যেকদিন 12টার সময় ঘুম থেকে উঠলে সংসার করবে কিভাবে? তুমি কি সারা রাত ঘুমাওনি? না না, আমি সারা রাত ফোনে গেম খেলছিলাম। আসলে আমরা জেনজি মেয়ে তো, তাই আমাদের সারা রাত ঘুম আসে না, আর আমরা সবাই গ্রুপ করে গেম খেলি। গেম খেলতে খেলতে কখন রাত পেরিয়ে যায় বুঝতেই পারি না, তারপর ভোর হলে আমরা সবাই ঘুমাই। এমন কথা শুনে তার শাশুড়ি মা খুবই অবাক হয়, কারণ সে এরকম সারা রাত জেগে ফোনে গেম খেলার ব্যাপারে আগে কখনো শোনেনি, আর সে সারা জীবন কিপ্যাড ফোন ব্যবহার করে এসেছে। তুমি সারা রাত এভাবে ফোনের মধ্যে খেলা করো? ছি, আর এসব তুমি কি বলছো বলো তো? গেঞ্জি গেঞ্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় রে কপাল, কোথা থেকে বৌমা তুলে নিয়ে এসেছি কি জানি, এখন নাকি 7 সকালবেলা বলছে ও গেঞ্জি পরবে। আরে মা, গেঞ্জি নয়, আমি বললাম জেনারেশন জি, মানে এখন মডার্ন যুগের মেয়েদেরকে জেনজি বলা হয়। আপনি একদম চিন্তা করবেন না, আসলে আপনি অনেক পুরানো মানসিকতায় বিশ্বাসী, তাই এসব আপনি জানেন না। কিন্তু আমার সঙ্গে থাকতে থাকতে আপনি সবকিছু শিখে যাবেন। বৌমার কথা শুনে শাশুড়ি মা তার উপর খুবই রাগ করে, তাই সে আর বৌমার সঙ্গে কিছুতেই কথা বাড়াতে চায় না। আমি আর তোমাকে কিছু বলতে চাইছি না, তুমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে রান্নাঘরে চলে এসো, তা না হলে রান্না করতে বেলা হয়ে যাবে। সকালবেলা উঠে ভাবলাম তোমার হাতের চা খাবো, কিন্তু তার কপালে জুটলো না, তাই এবার অন্তত রান্নাটা করো। এই বলে শাশুড়ি মা রান্নাঘরে যায়, আর বৌমা কোনো মতে ঘুম থেকে উঠে স্নান করে শ্বশুর বাড়িতে প্রথম দিন কি জামা কাপড় পরবে ঠিক করতে পারে না, কারণ রাত্রি মোটেই শাড়ি পরতে পছন্দ করে না। আর সে বাপের বাড়ি থেকে 6 পকেট প্যান্ট, ওভারসাইজ টি শার্ট, শার্ট ইত্যাদি নিয়ে আসে। তাই সে ঠিক করে আজকে সে একটা 6 পকেট প্যান্ট দিয়ে একটা ওভারসাইজ টি শার্ট পরবে। আর এরকমই জামা কাপড় পরে নতুন বউ যখন রান্নাঘরে যায়। ছি বৌমা, তুমি 7 সকালবেলা কি সব জামা কাপড় পরেছো? তোমাকে বিয়ের সময় কত ভালো ভালো শাড়ি উপহার দেওয়া হয়েছে, তুমি শাড়ি পরতে পারলে না? এসব জিন্স প্যান্ট কেউ পরে? আমি একদম শাড়ি পরতে পারি না মা, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি ভেবেছিলাম সবাই হয়তো আমাকে রেডিমেড শাড়ি গিফট করবে, আর কোনো মতে আমি শাড়িটা জড়িয়ে নেব, কিন্তু ওরকম কুচি করে আঁচল করে আমি শাড়ি পরা শিখিনি। তার থেকে এরকম শার্ট জিন্স পরতেই আমি কমফোর্টেবল। বৌমার মুখে এরকম রেডিমেড শাড়ির কথা শুনে শাশুড়ি মা একেবারে অবাক, তার মাথা যেন বনবন করে ঘুরতে শুরু করে। এমন সময় শাশুড়ি মা ভাবে নতুন বৌমা হয়তো অনেক রকমের খাবার রান্নাবান্না করতে পারে, কিন্তু রান্নাবান্নার নামে রাত্রি একেবারে অষ্টরম্ভা, কারণ রাত্রি বাঙালি রান্নাবান্না মোটেই শিখে আসেনি। তুমি আজকে দুপুরবেলা আমাদের ডাল ভাত, মাছের ঝোল আর তার সাথে মিষ্টি ক্ষীর রান্না করে খাওয়াবে, খুব সুন্দর করে রান্না করবে, কেমন? এই বলে শাশুড়ি মা রান্নাঘর থেকে চলে যায়। কিন্তু নতুন বৌমা এমন সময় অনলাইনে রান্নাবান্নার ভিডিও দেখতে শুরু করে, আর তার কাছে যেহেতু প্রত্যেকটি রান্নার রেসিপি কঠিন বলে মনে হয়, তাই সে আর কিছুতেই মাথা ঘামাতে চায় না। রাত্রি অনলাইনে সব রেডিমেড মশলা মিক্স অর্ডার করে, আর মাইক্রোওভেনে গরম গরম ফ্রাইড রাইস, নুডলস এবং তার সাথে পিৎজা রান্না করে। সেই সাথে প্রত্যেকটা রান্নাতে সে তেলের পরিমাণ অতিরিক্ত বেশি দেয়। মা, এই দেখুন আমি আপনাদের জন্য কি রান্না করেছি। আজকে ওসব পাতি ডাল ভাত আপনাদের খেতে হবে না, আপনারা মডার্ন রান্না বান্না খাবেন, পিৎজা, ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই আর নুডলস। রাত্রে এসব রান্না বান্না সবার পাতে পরিবেশন করে দিলে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তারা এরকম অতিরিক্ত তেলযুক্ত খাবার মোটেই পছন্দ করে না। তাই রাখি দেবী একটাও খাবার স্পর্শ করতে চায় না, আর এরকম বেশি তেল মশলাযুক্ত খাবার সে তার স্বামী এবং ছেলেকেও খেতে দেয় না। সেই সাথে রাখি দেবী তার বৌমাকে খুবই বকাবকি করতে শুরু করে।
আমরা এসব খাবার খাই না। আর কখন থেকে আমি তোমাকে বকাবকি করেই যাচ্ছি, তুমি তাহলে হাসছো কেন? তোমার কানে কি আমার কথা যাচ্ছে না, নাকি তোমার কান কালা? শাশুড়ি মা এই কথা বললে রাত্রি কোনো মতে কান থেকে হেডফোনটা খোলে, কারণ সে এতক্ষণ ধরে হেডফোনে গান শুনছিল আর বিভিন্ন রকমের কমেডি অডিও শুনছিল, তাই তার কানে শাশুড়ি মায়ের কোনো কথাই প্রবেশ করতে পারে না। আসলে আমি বিয়ের আগে সবসময় গান শুনতাম তো, তাই এখন আমি কানে হেডফোন লাগিয়ে রেখেছি। আপনি কিছু বলছিলেন? সরি, আমি কিছু শুনতে পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে আপনার আমার রান্না বান্না পছন্দ হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনি গিয়ে রান্না করে নিন, আর এই খাবারগুলো আমি খেয়ে নেব। এই বলে রাত্রি তার পছন্দের সব খাবার একা একা খেয়ে ফেলে, আর তার এরকম ব্যবহার দেখে শ্বশুরবাড়ির লোকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন এরকম জেনজি বউ সারা পাড়া একেবারে কাঁপিয়ে দেয়। আর দু একদিনের মধ্যেই সে পাড়ার সমস্ত মহিলাদেরকে ফিট রাখার জন্য নিজের বাড়িতে সবাইকে ইয়োগা ক্লাস দিতে শুরু করে, আর সব মহিলারা তার কাছে ইয়োগা শিখতে আসে। আপনারা সব সেকেলে মহিলা, সংসারের খেয়াল রাখতে রাখতে আর স্বামীদের খেয়াল করতে গিয়ে নিজেদের শরীরের দিকে তাকাতেই ভুলে গেছেন। এই দেখুন, যেমন মালতী কাকিমা, আপনার যেমন 45 বছর বয়স, কিন্তু দেখে মনে হচ্ছে আপনার 70 বছর বয়স, কারণ আপনি সেলফ লাভ কাকে বলে জানেন না। আপনি আমার কাছে ইয়োগা করবেন, সেলফ কেয়ার করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে আর আপনি একদম ফিট থাকবেন। এই বলে রাত্রি পাড়ার সমস্ত মহিলাদের ধীরে ধীরে পরিবর্তন করে দেয়, আর সবাই রাত্রির ব্যবহারে খুবই খুশি হয়। আর প্রত্যেক মহিলা এখন রাত্রির দ্বারা অনুপ্রাণিত হয়ে বাড়িতে সবসময় জিন্স এবং টপ পরতে শুরু করে। তারা মডার্ন কথাবার্তা বলতেও শিখে যায়, যার ফলে সেই মহিলাদের স্বামীরা খুবই বিরক্ত হয়ে ওঠে, আর সবাই মিলে রেখা দেবীর কাছে রাত্রির নামে নালিশ করতে আসে। তুমি কি সারা পাড়ার মহিলাদের পরিবর্তন করার ঠেকা নিয়ে বসে আছো, আর তোমার জন্য আমাকে সবার কাছে অপমান শুনতে হচ্ছে? এখন সব মহিলারা এরকম জিন্স আর টপ পরে ঘুরে বেড়াচ্ছে, এটা কি ঠিক? হ্যাঁ, আমার তো ঠিকই মনে হয়। একটা মহিলার যা ইচ্ছা সে তাই পরতে পারে। আমার বরঞ্চ মনে হয় শাড়ি পরলে পেট পিঠ দেখা যায়, কিন্তু জিন্স পরলে গা হাত পা ঢাকা থাকে। তবুও আপনার এই পোশাককে খারাপ বলেন কেন কি জানি। বৌমা এরকম করে বললে রেখা দেবী আর তার সঙ্গে তর্ক করে পেরে ওঠে না, তাই সে রাগ করে ঘরে চলে যায়। এভাবে সময় অতিবাহিত হতে থাকে, আর প্রত্যেকদিন রাত্রি কোনো না কোনো কাণ্ড ঘটাতে শুরু করে। একদিন রাত্রি রান্নাঘরে রান্না করছে, এমন সময় রান্নাঘর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়, আর এমন সময় রেখা দেবী ভীষণই ভয় পেয়ে যায়। হ্যাঁ মার, আরে ওই ইয়েলো কালারের ড্রেস পরা শত্রুটাকে আগে গুলি মেরে শেষ কর। আরে ভাই, আমার মাত্র একটা লাইফ বেঁচে আছে, আমাকে আর মারিস না এখন, আমি পুরোটা শেষ করতে চাই, আজকে আমাকে জিততেই হবে। ওই দেখ, ওই দেখ, ওই রেড কালারের জামা পরা লোকটা লুকিয়ে লুকিয়ে দেখছে আর আমাকে গুলি মারার চেষ্টা করছে। আরে হ্যাঁ, তুই ওকে মার মার। রাত্রি যখন চিৎকার করে এরকম ভাবে কথা বলে, তখন রেখা দেবীর ভয়ের চোটে হৃৎপিণ্ড হাতে খুলে চলে আসে, আর সে কিছুতেই বুঝে উঠতে পারে না রাত্রি এসব ধরনের কথা বলছে কেন। ফলে তখনই রাখি দেবী রান্নাঘরে চলে যায়, আর সে দেখে যে কড়াইতে মাংস ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে, আর বৌমা ফোনের দিকে তাকিয়ে এরকম বকবক করছে, যা দেখে রাখি দেবী রাগের চোটে বৌমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। তোমার খেয়াল আছে তুমি কখন থেকে মাংস চাপিয়েছো? সব মাংস একেবারে পুড়ে গেল, আর তুমি ফোনের দিকে তাকিয়ে এরকম পাগলের মতো বকবক করছো। আরে মা, আজকে একটা গেম খেলার টুর্নামেন্ট আছে, আমি সেটাই খেলছিলাম। আপনি বেকার বেকার আমার ফোনটা হাত থেকে কেড়ে নিলেন, আর আমি হেরে গেলাম। দেখ, আমার আর ভালো লাগে না, একটু রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলবো, তাতেও আমার শান্তি নেই। তুমি কখন থেকে এভাবে চিৎকার করতে করতে গেম খেলছো? রান্নাঘরটা কি গেম খেলার জায়গা? তুমি সারা রাত গেম খেলো, তারপর আবার এখন রান্নাঘরেও গেম খেলবে? শাশুড়ি মা এমন কথা বললে রাত্রি কোনো কথার উত্তর দেয় না, সে নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর রাত্রি এখন প্রত্যেকদিন বাড়ির বাইরে বেরিয়ে শপিং মলে শপিং করে, আর বাইরে থেকে লাঞ্চ এবং ডিনার করে আসে। কখনো কখনো বন্ধু বান্ধবীরা তার বাড়িতে এলে সে তাদের সঙ্গে বসে বসে আড্ডা মারে, আর রেখা দেবী মোটেই বিষয়গুলো পছন্দ করে না। আর একদিন রাত্রি পার্লারে গিয়ে নিজের চুলে লাল নীল হলুদ সবুজ রং করে আসে। কি ব্যাপার, তুমি নিজের চুলে এরকম রং করে সেজে এসেছো কেন? তোমাকে কি বিচ্ছিরি দেখতে লাগছে? আপনার মাথাতেও তো প্রত্যেকটা চুলের রং সাদা হয়ে গেছে, আপনি কালিও করেন না, কিছুই না। আমি কি আপনাকে কিছু বলেছি? আর এরকম লাল নীল হলুদ সবুজ রং করা এখন ট্রেন্ডিং, তাই আমি করেছি। আপনি যদি বলেন আপনাকেও করে দিতে পারি।
রাত্রি এভাবে তার শাশুড়ি মায়ের মুখে মুখে তর্ক করলে রাখি দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন যখন অরিন্দম অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন তাকে দেখে খুবই চিন্তিত বলে মনে হয়। আর তাকে এত টেনশন করতে দেখে বাড়ির সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে। মা জানো, আজকে যখন আমি আমার অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিলাম তখন আমার ল্যাপটপটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর খুলে দেখি ল্যাপটপে প্রচুর পরিমাণে ভাইরাস। আসলে আজকের প্রেজেন্টেশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এই ভাইরাসের জন্য আমি প্রেজেন্টেশনটা দিতে পারিনি। আর বস মনে হয় আমার উপর খুব রেগে গেছে। আমার প্রমোশনটা মনে হবে না মা। দেখ তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমি তোদের এসব ল্যাপটপ ফোন কিছুই বুঝি না। কিন্তু এই যে সমস্যাটা হলো এটা এবার ঠিক করবি কি করে? আমি নিজেও জানি না মা, কারণ ল্যাপটপটা বিদেশি ল্যাপটপ আর আমাদের দেশে তো কোনো সার্ভিস সেন্টারও নেই, তাই এই ল্যাপটপটা ঠিক হওয়ার সম্ভব নয়। আমার ক্যারিয়ারটা একদম নষ্ট হয়ে গেল মা। অরিন্দমের কথা শুনে রাত্রির খুবই খারাপ লাগে। তাই রাত্রি তখনই ল্যাপটপ নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে শুরু করে। আর যা দেখে অরিন্দম রেগে যায়। তুমি আমার ল্যাপটপ নিয়ে আবার কি করছো? এমনিতেই তোমার মায়ের জীবনটা জ্বালিয়ে পুড়ে দিচ্ছ, আর এখন আবার ল্যাপটপের পেছনে পড়েছো। তুমি ছেড়ে দাও, তোমাদের এসব হবে না। শোনো অরিন্দম, আমি জেনারেশন জি মেয়ে, সুতরাং আমার দ্বারা হবে না এরকম কোনো কাজ নেই। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কোডিং ডিকোডিং নিয়ে পড়াশোনা করেছি। সুতরাং এসব ল্যাপটপ ঠিক করা আমার কাছে কোনো ব্যাপার নয়, কারণ এখন এআই এর দ্বারা সবকিছু সম্ভব। রাত্রির কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই অবাক হয়। আর প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে রাত্রি ল্যাপটপ নিয়ে খোটাখুটি করতে করতে অরিন্দমের ল্যাপটপ পুরো ঠিক হয়ে যায়। আর কিছুক্ষণ পর ল্যাপটপ যখন চলতে শুরু করে তখন অরিন্দম ভীষণই অবাক হয়ে বলে, সত্যি রাত্রি, তুমি খুব ব্রিলিয়ান্ট মেয়ে। এতদিন মায়ের কথা শুনে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে এসেছি, কিন্তু এখন দেখছি তোমাদের মতো ট্যালেন্টেড আমাদের দেশের খুব প্রয়োজন। আর তুমি এত মডার্ন বলেই আজকে তুমি আমার ল্যাপটপটা ঠিক করে দিতে পারলে। থ্যাংক ইউ সো মাচ রাত্রি। এমন সময় রাত্রির শাশুড়ি মাও ভীষণ পরিমাণে খুশি হয়। আর সে তার বৌমার প্রশংসা করতে শুরু করে। আর এমন সময় রাখি দেবী তার বৌমার মতো জেনারেশন চেঞ্জ করতে চায়, তাই সে বৌমার কাছ থেকে সমস্ত মডার্ন আদব কায়দা শিখে ফেলে। আর অন্যদিকে রাত্রিও তার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে নেয়। এতদিন ধরে আমার মডার্ন চিন্তাধারার জন্য আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট হয়েছে, আমাকে ক্ষমা করবেন মা। তবে হ্যাঁ, আপনি এখন আমার মতো মডার্ন হয়ে গেছেন, তাই আপনাকে কিন্তু খুব ভালো লাগছে। বৌমার কথা শুনে শাশুড়ি মা হেসে ওঠে। আর এভাবে তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। দীপক তার 3 বোন মধুমিতা, সুজাতা এবং সুপর্ণার সঙ্গে থাকতো। দীপক একজন খুবই ভালো দর্জি ছিল। তার অনেক বড় একটা টেলার্স ছিল। ওই টেলার্সে আরো অনেকেই দর্জির কাজ করত। প্রথমের দিকে দীপক একাই দিনরাত পরিশ্রম করে তার টেলার্সটা খুলেছিল। তবে এখনো সে নিজের মতো করে তার টেলারে বাকিদের মতোই দর্জির কাজ করে। তার টেলার থেকে যা ইনকাম হতো তাতে করে তাদের সংসারে খুবই আর্থিক সচ্ছলতা দেখা যেত। সেই জন্য দীপক তার বোনেদেরকে কোনো জিনিসেই অভাব রাখতো না। তার বোনেরা যখন যেটা চাইতো সেটাই মুহূর্তের মধ্যে পেয়ে যেত। এরকম ভাবেই সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করে দীপক জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়ে। এর ফলে ধীরে ধীরে কাজের প্রতি সে অমনোযোগী হতে থাকে। সে টেলার্সে অনুপস্থিত থাকায় তার টেলার্সের কাজও ঠিকঠাক ভাবে চলে না। এমন পরিস্থিতিতে দীপকের মনে হয় এবার তার বিয়ে করার প্রয়োজন। হ্যাঁ, এটা আমি আগে ভাবিনি কেন? আমার মাথায় তো খুব ভালো একটা আইডিয়া এসেছে। আমি যদি এখন কোনো মেয়েকে বিয়ে করি আর সে যদি খুব ভালো সেলাইয়ের কাজ করতে পারে, হ্যাঁ, আমি বিয়ে করলে কোনো দর্জি মেয়েকেই বিয়ে করব। তাহলে আমার জায়গায় ওকে আমার টেলারের দায়িত্ব দেবো, আর আমি টেলার থেকে ইনকাম করা টাকাগুলো জুয়াতে লাগিয়ে তার দ্বিগুণ টাকা ইনকাম করব। আমার তাহলে আমাদের টেলার নিয়ে আর ভাবতেই হবে না। হ্যাঁ। এরকমই ভাবনা চিন্তা করে মনিকা নামে একটি মেয়েকে বিয়ে করে দীপক বাড়িতে নিয়ে আসে। মনিকা একজন দর্জির মেয়ে ছিল। আর সে তার বাবার কাছে দর্জির কাজ করা শিখেছিল। তাই যে কোনো রকম সেলাইয়ের কাজেই তার মেধা ছিল। কিন্তু দীপকের 3 বোন কিছুতেই মনিকাকে তাদের বৌদি হিসাবে স্বীকার করতে চায় না। দাদা, এটা তুই কি করলি বলতো? তুই বিয়ে করে নিলি আর আমাদেরকে একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি। তাও আবার এমন একটা মেয়েকে তুই বিয়ে করেছিস যাকে আমরা মেনে নিতেই পারবো না। পৃথিবীতে এত বড়লোক মেয়ে থাকতে তুই এরকম একটা 2 কোটির দর্জি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। দীপক তার বোনেদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা কিছুই শুনতে চায় না। তারা 3 বোন রাগ করে কলেজে চলে যায়। মনিকা তার ননদদের এরকম ব্যবহারে খুবই দুঃখ পেয়েছিল। কিন্তু তার বিশ্বাস ছিল সে একদিন না একদিন তার 3 ননদের মন নিশ্চয়ই জয় করতে পারবে। বিয়ের 2-1 দিন পরে দীপক মনিকাকে বলে,
এবার আমার সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকে দিলাম। তোমাকে কিন্তু সবসময় টেলার্স থেকে সবাইকে ঠিকমতো কাজ করিয়ে নিতে হবে, আর তুমি নিজেও কাজ করবে। আর আমি অন্য কোনো ব্যবসার কথা ভাবছি, তোমাকে সবকিছু ঠিকঠাক মতো শিখিয়ে দিয়ে আমি অন্য কিছু একটা শুরু করব। তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। আর আমি তো জানি তুমি এত পরিশ্রম কেন করছো, তোমার বোনেদের যাতে ভালো ঘরে তুমি বিয়ে দিতে পারো, তাই তো? মনিকা পরের দিন থেকে টেলার্সের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। মনিকা যেদিন প্রথমবারের মতো টেলার্সে যায়, সেদিনই তার কাছে বেশ কয়েকটা ব্রাইডাল লেহেঙ্গার অর্ডার আসে। মনিকা ঠিক করে সে নিজেই ব্রাইডাল লেহেঙ্গাগুলো বানাবে। আসলে মনিকা যে কোনো রকমের সেলাইয়ের কাজ করতে পারলেও সে খুবই ভালো এবং সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা বানাতে পারত। তার বানানো লেহেঙ্গা দেখে দীপক প্রচন্ড পরিমাণে অবাক হয়। মনিকা, তুমি তো দারুণ ব্রাইডাল লেহেঙ্গা বানিয়েছো। এত ভালো ব্রাইডাল লেহেঙ্গা আমি কখনো বানাতে পারিনি, এমনকি এখানে যারা যারা কাজ করে তারাও এত ভালো কাজ করতে পারিনি কখনো। এবার থেকে আমার টেলার্সে যখন ব্রাইডাল লেহেঙ্গার অর্ডার আসবে, সেগুলো তুমিই করবে, বুঝেছো? ঠিক আছে দীপক, তাই হবে। তোমার যে এগুলো পছন্দ হয়েছে শুনে তাতে আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, যে অর্ডার করেছিল তার অ্যাড্রেসটা আমাকে দাও, আমি ডেলিভারি করে দিয়ে আসি। আর ক্যাশ বক্সে যত টাকা আছে আমাকে দিয়ে দাও, আমার একটা খুব দরকারি কাজ আছে। কিন্তু ক্যাশ বক্সে তো অনেক টাকা আছে দীপক, তুমি এত টাকা নিয়ে এখন কি করবে? দেখো মনিকা, আমাকে দেখে কি তোমার মনে হয় আমি কোনো রকম ভাবে টাকার অপচয় করতে ভালোবাসি? আমি নিশ্চয়ই টাকাগুলো কোনো কাজে লাগাবো বলেই চাইছি, কিংবা এমনও তো হতে পারে আমি টাকাগুলো ব্যাংকে জমা করব। যাই হোক, আগেই বলে দিই, আমার কাছে কিন্তু কখনোই টাকার হিসাব চাইবে না বলে দিলাম, কারণ কিভাবে কোথায় কত টাকা ব্যয় করতে হয় এটা নিশ্চয়ই আমি তোমার থেকে শিখবো না। দীপকের কথা শুনে মনিকা আর কিছু বলে না। দীপক ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা নিয়ে জুয়া খেলার আড্ডায় চলে যায়। সেখানে গিয়ে দীপক জুয়া খেলায় ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে কলেজে যাওয়ার সময় মধুমিতা এবং তার দুই বোন টেলার্সে আসে। এই যে, আমাদের এখনই 30,000 টাকা লাগবে, তাড়াতাড়ি 30,000 টাকা দাও। 30,000 টাকা? এত টাকা তোমরা কি করবে? তোমরা তো এখন কলেজে যাচ্ছ, কলেজে যেতে কি এত টাকার দরকার পড়ে? জানতাম ঠিক গরিবদের মতোই তুমি আমাদের সঙ্গে ব্যবহার করবে। তুমি হয়তো জানো না, আমাদেরকে দাদা প্রত্যেক মাসে 10,000 করে হাত খরচ দেয়। জানি 10,000-এর কথা শুনে তুমি আবার অবাক হবে, স্বাভাবিক। এরকম একটা দর্জি মেয়ে সারা জীবন সেলাই করে 10-20 টাকা ইনকাম করে এসেছে, তার কাছে এসব তো অবিশ্বাসযোগ্য বলে মনে হবেই। দীপক যে তোমাদেরকে 10,000 টাকা হাত খরচ দেয় সেটা তো আমি জানতাম না, তাই জন্যই আমি অবাক হলাম। কিন্তু আমি তো তোমাদেরকে এখন 1 টাকাও দিতে পারবো না। তোমাদের দাদা কিছুক্ষণ আগেই ক্যাশ বক্সে যা টাকা ছিল সব নিয়ে চলে গেছে। এই শুনে মনিকার 3 ননদ তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি এভাবে সবার সামনে আমাদেরকে অপমান করলে তোমাকে আমরা ছাড়বো না, তোমার সাথে আমরা পরে বুঝে নেব। এই বলে 3 বোন সেখান থেকে বেরিয়ে আসে। তারা 3 বোন রাগে গজগজ করতে থাকে। আমাদের এত বড় টেলার্স, সেখানে নাকি 30,000 টাকা নেই, এটা কখনো মানাই যায় না। দাদা বৌদিকে টেলার্সের দায়িত্ব দিয়েছে বলে বৌদি নিজেকেই মালকিন মনে করছে। দাঁড়া, আমি দাদাকে ফোন করে এখনই সব বলছি। এই বলে মধুমিতা তার দাদাকে ফোন করে সব কথা বলে। তাই তোদের বৌদি তোদেরকে এরকম বলেছে? তোদের বৌদি মিথ্যা কথা বলেছে। আমি তো আজকে কোনো টাকাই নেইনি। তবে তোরা চিন্তা করিস না, তোদের কত টাকা লাগবে বল না, তোদের দাদার কাছে অনেক টাকা আছে। দাদা, আমি এখনই 50,000 টাকা তোদেরকে পাঠিয়ে দিচ্ছি, 3 জন মিলে মন ভরে শপিং করে নে, ঠিক আছে? এরকম ভাবেই দীপক প্রচুর টাকা অপব্যয় করতে থাকে। ধীরে ধীরে তাদের টেলার্সেরও অবনতি হতে থাকে। দীপক আবার চিন্তা ভাবনা করতে থাকে কিভাবে টেলার্স থেকে ইনকাম বাড়ানো যাবে। তাই সে সিদ্ধান্ত নেয়, মনিকা, আমার টেলার্সে বাকি যেসব দর্জিরা কাজ করছে তাদেরকে আমি বের করে দিচ্ছি। এবার আমাদের টেলার্সটা তুমি একাই চালাবে। আমাদের টেলার্স এখন শুধু ব্রাইডাল লেহেঙ্গারই অর্ডার বেশি আসছে, আর লেহেঙ্গার কাজগুলো তো তুমিই করো, তাই বাকিদের কোনো প্রয়োজন পড়বে না, বুঝেছো? কিন্তু তাই বলে তুমি সবাইকে তাড়িয়ে দেবে? আমার উপর একটু বেশি চাপ পড়বে না? তুমি কি এইটুকু চাপ নিতে পারবে না? আচ্ছা, তুমি কি চাও না আমি আমাদের বোনদের ভবিষ্যতের কথা ভাবি, ওদের ভালো করে বিয়ে দেওয়ার জন্য টাকা জমাই? তুমি দেখতে পাচ্ছ না, তুমি যা টাকা ইনকাম করছো সবটাই তো আমি ব্যাংকে জমাচ্ছি। মনিকা দীপকের কথা শুনে আর কিছু বলে না। দীপক প্রতিনিয়ত মনিকাকে মিথ্যা কথা বলতে থাকে। সে প্রতিনিয়ত জুয়া খেলে সমস্ত টাকায় অপচয় করতে থাকে। এরকম ভাবে সময় কাটে। এরই মধ্যে দীপকের 3 বোন তাদের পছন্দ মতো 3টি ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করে। দেখ দাদা, আমরা 3 জনে অনেক কষ্ট করে ওই 3টে ছেলেকে পটিয়েছি। এক বাড়ির 3টে ছেলে, ওরা 3 জন ভাই। তুই তো সবসময় চাইতিস যাতে আমাদের বড়লোক ঘরে বিয়ে হয়। আমাদেরকে নিয়ে তোর বউ আর তোর তো কোনো চিন্তাই নেই। সেই জন্য আমরা নিজেরাই নিজেদের পছন্দের ছেলেকে বেছে নিয়েছি। এ তো খুবই ভালো কথা। আমার বোনদের পছন্দ মানেই তো আমার পছন্দ। তোরা চিন্তা করিস না, ওদের 3 ভাইয়ের সাথে আমি তোদের বিয়ে দেবো।
শুধু বিয়ে দেব বললে তো হবে না দাদা, ওরা অনেক বড় লোক, আর আমাদেরকে বিয়ে করার জন্য ওদের বাবা মা অনেক টাকা যৌতুক চেয়েছে। ওই যৌতুকের টাকা সব তোকেই দিতে হবে, কোথা থেকে দিবি সেটা কিন্তু আমরা জানি না। দেখ দাদা, আমরা কিছুতেই সম্বন্ধটা হাতছাড়া করতে চাইছি না, কারণ তোর তো আবার দর্জিদের খুব পছন্দ, নিজে দর্জি মেয়েকে বিয়ে করেছিস, আমাদেরও হয়তো ভবিষ্যতে দর্জি ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারিস। আরে তোরা চিন্তা করছিস কেন? তোদের বিয়ের জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমিয়ে রেখেছি, আমার তো দুদিনও সময় লাগবে না সেই টাকা হাতে আসতে। তোরা নিশ্চিন্তে থাক, তোদের দাদা থাকতে তোদের কোনো অসুবিধা হবে না। দীপকের কথা শুনে তার 3 বোন খুবই খুশি হয়। 3 বোন বিয়ের তড়িজড়ি শুরু করে দেয়। তারা বিয়েতে কি কি পোশাক আশাক পরবে, কি কি সোনা গহনা পরবে, সবই তারা ঠিক করতে থাকে। তারা 3 বোন তাদের বিয়েতে অনেক দামি মান্যবরের লেহেঙ্গা পরবে বলে ঠিক করেছিল। এমনকি দীপক তাদের বিয়ের ডেট ফাইনাল করে দেয়। শুধু এবার টাকা জোগাড় করাটাই বাকি ছিল। দীপক তার বোনেদের বিয়ের টাকা কিভাবে জোগাড় করবে এই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কাছে কোনো টাকাই ছিল না। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। মনিকা, শপিং মল থেকে 20টা ব্রাইডাল লেহেঙ্গার অর্ডার এসেছিল, ওগুলো হয়ে গেছে নিশ্চয়ই? তুমি দাও, আমি ওগুলো ডেলিভারি করে আসি। ওখান থেকে আমরা অনেক টাকাই পাবো, আর ওই টাকাটা আমাদের বোনদেরকে বিয়ের কেনাকাটার জন্য দেবো। এই বলে দীপক মনিকার কাছ থেকে ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে চলে যায়। ওই ব্রাইডাল লেহেঙ্গাগুলো শপিং মলে দেওয়ার পর সেখান থেকে সে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে দীপক জুয়া খেলতে চলে যায়। কিন্তু দীপক সেদিন জুয়া খেলে সব টাকাই হেরে ফেলে। সে কি করবে কিছুই বুঝে পায় না। অন্যদিকে তার বোনেরা বিয়ের কেনাকাটা করার জন্য অনবরত দীপককে ফোন করতে থাকে। দীপক মনে মনে একটা দুর্দান্ত প্ল্যান বানিয়ে ফেলে। সে বাড়িতে এসে সবাইকে বলে, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আমার সারা জীবনের সঙ্গম শেষ হয়ে গেছে। মনিকা, ওই যে ব্রাইডাল লেহেঙ্গাগুলো আমি শপিং মলে ডেলিভারি করতে যাচ্ছিলাম, তখন আমি ব্যাংক থেকে আমার জমানো টাকাগুলো সব তুলে নিয়েছিলাম আমার বোনদের বিয়েতে কাজে লাগাবো বলে। আর ওই টাকার ব্যাগ আর লেহেঙ্গাগুলো নিয়ে আমি শপিং মলের দিকেই যাচ্ছিলাম, কিন্তু তখনই কয়েকজন গুন্ডা এসে সবকিছু ছিনতাই করে নিয়ে চলে গেছে। মনিকা, এই শুনে সকলে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। দাদা, এটা তুই কি করলি? এবার তাহলে বড়লোক ছেলেদের সঙ্গে আমাদের বিয়ে হবে না, আমাদেরকে গরিব ছেলেকেই বিয়ে করতে হবে। আমরা তোর উপর ভরসা করে মান্যবরের ব্রাইডাল লেহেঙ্গা পরে বিয়ের স্বপ্ন দেখে ফেললাম। তোমরা চিন্তা করো না, তোমাদের ওই ঘরেই বিয়ে হবে। আমি তোমাদের বিয়ের জন্য টাকা জমিয়েছি। আসলে আমি বড় বড় অর্ডারের পাশাপাশি অনেক ছোট ছোট অর্ডার পেতাম, আর সেই অর্ডারের টাকাগুলো আমি সাইড করে রেখে দিতাম। তাই তোমাদেরকে যৌতুক নিয়ে ভাবতে হবে না। আর তোমাদের বিয়ের জন্য ব্রাইডাল লেহেঙ্গা তো আমি তৈরি করে ফেলেছি, এই দেখো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার বানানো ব্রাইডাল লেহেঙ্গা আমরা পরবো? আমাদের বইয়েই গেছে তোমার ব্রাইডাল লেহেঙ্গা পরার জন্য। 2 টাকার একজন দর্জি, সে নাকি আমাদের জন্য বিয়ের লেহেঙ্গা তৈরি করেছে। আমার দাদার টাকা চুরি করে জমিয়ে ওগুলোকে তুমি এখন নিজের টাকা বলছো? আমরা 3 বোন মান্যবরের ব্রাইডাল লেহেঙ্গা কিনবো। মান্যবরের ব্রাইডাল লেহেঙ্গার কত দাম সেটা তো তোমার ধারণাই নেই। পরের দিন দীপক এবং মনিকা তাদের 3 জনকে নিয়ে শপিং করতে বেরিয়ে যায়। যেই শপিং মলে দীপক কালকে ব্রাইডাল লেহেঙ্গা ডেলিভারি করেছিল, দুর্ভাগ্যবশত সেই শপিং মলেই দীপকের 3 বোন তাদেরকে নিয়ে যায়। মধুমিতা, সুজাতা এবং সুপর্ণা সেখান থেকে অনেক দামি দামি 3টে ব্রাইডাল লেহেঙ্গা পছন্দ করে। ওই লেহেঙ্গাগুলো দেখতেই মনিকা খুব ভালো মতোই চিনে ফেলে যে সেগুলো তার তৈরি করাই লেহেঙ্গা। একি, এগুলো তো আমার বানানো লেহেঙ্গা। দীপক যে বলেছিল এগুলো চুরি হয়ে গেছে, তাহলে এই লেহেঙ্গাগুলো এখানে কিভাবে এলো? দীপকও লেহেঙ্গাগুলো দেখে খুবই ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে শপিং মলের মালিক এসে বলে, আমি তো আপনার সঙ্গে ভেবেছিলাম আজকেই কন্ট্যাক্ট করব। আপনার তৈরি করা ব্রাইডাল লেহেঙ্গা মেয়েরা খুবই পছন্দ করছে, আর এই বিয়ের সিজনে আমরা অনেক চড়া দামে সেগুলো বিক্রি করতেও পারছি। সেই জন্য আমি ভেবেছি আমরা 1000 খানেক লেহেঙ্গার অর্ডার আপনাকে দেবো। আমাদের প্রত্যেকটা শপিং মলেই আপনাদের লেহেঙ্গা রাখবো। দীপক, তুমি যে বলেছিলে লেহেঙ্গাগুলো চুরি হয়ে গেছে, তাহলে ইনি কি বলছেন? তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো কেন? আর তুমি ওই টাকাগুলো নিয়ে কি করেছো? তুমি এতদিন পর্যন্ত আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছো, তোমাকে আজকে বলতেই হবে তুমি টাকাগুলো নিয়ে কি করো। দীপক কোনো উপায় না পেয়ে সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। সেই সাথে ব্রাইডাল লেহেঙ্গাগুলো মনিকা নিজে তৈরি করে জানার পর শপিং মলের মালিক মনিকাকে আরো 1000 খানিক ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করার অর্ডার দেয় এবং সেই সাথে মনিকাকে অনেক টাকা অ্যাডভান্স করে দেয়। এসব দেখে দীপকের 3 বোন দীপকের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছি দাদা, তুই একবারও আমাদের কথা ভাবিসনি? নিজের বোনেদের সঙ্গে তুই এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলি? আর বৌদি, তুমি পারলে আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার সাথে এত বাজে ব্যবহার করেছি, তারপরও তুমি আমাদের জন্য এত কিছু করেছো। তোমার বানানো লেহেঙ্গার দিকে আমরা কখনো ফিরেও তাকাইনি, অথচ আজকে আমাদের বিয়ের জন্য শপিং মল থেকে আমরা তোমার বানানো লেহেঙ্গাই কিনে নিয়ে যাচ্ছিলাম।
তবে তোমার বানানো লেহেঙ্গা পরেই আমরা 3 বোন যে বিয়ে করব, এটা ভেবেই আজকে জানি না কেন খুব গর্ববোধ হচ্ছে। বৌদি, বিয়ের পর আমাদের 3 বোনকে তুমি কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা বানানো অবশ্যই শিখিয়ে দেবে। আমরাও কিন্তু তোমার মতো ফেমাস হতে চাই। মনিকা তার 3 ননদের কথা শুনে খুব খুশি হয়। সে তার ননদদেরকে ক্ষমা করে দেয়। দীপকও সেদিন সকলকে কথা দেয় সে আর কখনোই জুয়া খেলবে না। সে পুরোপুরি পাল্টে যায়। কিছুদিনের মধ্যেই মনিকা এবং দীপক খুবই ধুমধাম করে মধুমিতা, সুজাতা এবং সুপর্ণার বিয়ে দেয়। দীপক এবং মনিকা আবার নতুন করে তাদের টেলার্সের কাজের সূচনা করে।